আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিয়ের বাঁধন গল্পের 7 নম্বর পার্ট। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। আহান চুপচাপ তাকিয়েছিল। ফারহা এই উপস্থিত অবস্থায় এক চিলতে নরম হাসি ফুটে উঠল তার মুখে। তারপর কোমল কণ্ঠে বলল, দাঁড়িয়ে আছো কেন, বসো। ফারহা বিনা বাক্যে আহানের সামনে বসে, দৃষ্টি তার নিচের দিকে আবদ্ধ। আহান এক পলক ফারহার দিকে তাকালো। মেয়েটার চোখে মুখে কেমন যেন এক ভয় ভয়। আচ্ছা ফারহা, তাকে কি ভয় পাচ্ছে? আহান গলা খাকি দিয়ে বলল, কেমন আছো ফারহা? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি? আমিও ভালো আছি, তবে কয়দিন ধরে একটু ব্যস্ততার জন্য তোমার সাথে সেরকম যোগাযোগ করতে পারিনি। জি আমি বুঝতে পেরেছি। ফোনে তো খুব বক বক করতে, সামনে এভাবে মিয়ে যাচ্ছ কেন? তেমন কিছু না, এমনিতেই। আচ্ছা কি খাবে বলো। আমি কিছু খাবো না, তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। তা বললে তো হবে না। আচ্ছা কফি খাওয়া যায় কি বলো? আচ্ছা কফি তো খাওয়া যায় কি বলো, আমাকে ফিরতে হবে। কথাটা বলে আহান 2 কাপ কফি অর্ডার করলো। কফি খেতে খেতে তাদের মধ্যে একটু কথাবার্তা চলমান। আহান সেদিনের কথাটা মনে পড়তে বলল, সেদিন তোমার সাথে মেয়েটা কে ছিল? আমার বেস্ট ফ্রেন্ড আয়াত। আহান একে একে 2 মিলল, কিছু একটা ভাবলো। কফি শেষ করতে আহান বিপিএল করে ফারহাকে নিয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়। অনুভব সন্ধ্যার একটু আগে শেখ ম্যানশনে ফিরে আসে। সারাদিনের ক্লান্তি শরীরের উপর যেন ভর করেছে, যেন যার উপর বাইরে করা রোদ। অনুভবের ফর্সা মুখটা কেমন লাল হয়েছে, গায়ে জড়ানো সাদা শার্টটা ভিজে জুবুজুবু হয়ে গেছে। ড্রয়িং রুমে আয়াত ঈশা মিলে টিভি দেখছিল। তখন অনুভব পাশের সোফার উপর হাতে রাখা অফিসের ব্যাগটা সোফার উপর রাখলো। অনুভব কাঁধে ব্লেজার রেখে এক পলক তাদের দিকে তাকালো, তারপর ঈশাকে ডাক দিল, ঈশা। ভাইয়ার ক্লান্তি ভরা ডাক শুনে ঈশা তাকায় অনুভবের পানে। চোখ মুখ কেমন যেন হয়ে গেছে। আয়াতে সেদিক তাকালো। অনুভবকে দেখে মনে মনে বলল, লুকটা কেমন লাগছে, কেন শরীর খারাপ লাগছে নাকি? আয়াত কি মনে করে চট করে উঠে কিচেনে চলে যায়। ঈশা ভাইয়ের কাছে গিয়ে বলল, তোমার খারাপ লাগছে ভাইয়া, আম্মুকে ডাক দিব? তুমি বসো, আমি আম্মুকে ডেকে আনছি। অনুভব কিছু বলবে তার আগে ঈশা দৌড়ে আহমিকা শেখের কাছে যায়। অনুভবের এই মুহূর্তে এক গ্লাস ঠান্ডা পানি খুবই দরকার ছিল। গলাটা তার শুকিয়ে কাঠ হয়ে গেছে। অনুভব চোখ বন্ধ করে সোফায় গা এলিয়ে দেয়। আয়াত কিচেনে গিয়ে সোজা ফ্রিজ খুলে। রহিমা আয়াতকে কিচেনে দেখে বলে, কিছু লাগবে তোমার আয়াত মা? লেবু আর ঠান্ডা পানি লাগবে খালা। লেবু পাচ্ছি না, তুমি একটু খুঁজে দাও তো। রহিমা দুটো লেবু রেক থেকে বের করে বলল, কি করা লাগবে আমায় কো, আমি কইরা দিতেছি। আমি করছি খালা, তুমি আমার লেবু দাও। আয়াত রহিমা থেকে লেবুটা নিয়ে ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে জগে ঢাললো। লেবু দুটো কেটে তাতে হালকা লবণ চিনি দিল। শরবত বানানো হলে আয়াত একটা গ্লাস ঢেলে নিয়ে রহিমা খালাকে বলল, খালা ড্রয়িং রুমে অনুভব ভাই আছে, তুমি একটু দিয়ে আসো তো। তুমি বানাইলা, কষ্ট করে তুমি দিয়ে আসো। আয়াত বিড়বিড় করে বলল, উনি আমায় পছন্দ করে না, সেখানে আমার হাতের কিছু নিবে না স্বাভাবিক। ভাবনা থেকে বের হয়ে বলল, তুমি দিয়ে আসো। আমি হাত ধুয়ে লেবু কেটেছি, কেমন জানি লাগছে। আয়াত শরবতের গ্লাসটা একটু ট্রে করে রহিমা খালার হাতে দিল। রহিমা শরবতের ট্রে নিয়ে অনুভবের সামনে দাঁড়িয়ে ডাক দিল, অনুভব বাবা, আপনার জন্য শরবত আনছি, খায়ানন, ভালো লাগবে। অনুভব চোখ তুলে তাকালো। রহিমাকে শরবত হাতে দেখে বলল, বড্ড প্রয়োজন ছিল এটার। ধন্যবাদ খালা বলে গ্লাসটা নিয়ে ডক ডক করে খেয়ে নিল। খাওয়া শেষে বলল, এটা কে করেছে খালা, স্বাদ ভিন্ন লাগছে, মিষ্টি কম ছিল। রহিমা একগাল হেসে বলল, এইটা তো আয়াত মা করছে। প্রথম তো তাই হতো, চিনি কম দিছে, তাই বলে তিনি গ্লাস নিয়ে চলে যায়। অনুভব মনে মনে বলল, আমার অজান্তে আমার খেয়াল রাখছিস, তাও চিনি কম দিয়ে। সমস্যা নেই, চিনি কম হলেও চলবে। নিজের ভাবনাকে ঝাড়া দিয়ে উঠে দাঁড়ায় সে। আহমিকা ছেলের কথা শুনে ড্রয়িং রুমে আসেন। অনুভবের সামনে এসে বলল, ঠিক আছিস বাবা, তোর শরীর খারাপ লাগছে? আমি ঠিক আছি মা। বাবা কি ফিরেছে? না এখনো ফিরেনি। অনুভব তারপর বলল, আমি রুমে যাচ্ছি। এই বলে হাতে অফিস ব্যাগ আর ব্লেজারটা নিয়ে উপরে নিজের ঘরের দিকে যায়। সন্ধ্যার দিকে শেখ ম্যানশনে আগমন হয় অনুভবের বন্ধু মহলের। সিফাত, তৌফিক, আহাত, রুবায়েত হাজির হয়। অনুভব সন্ধ্যার দিকে রুম থেকে বের হয়ে নিচে নামছিল, সেই সময় কলিং বেল বেজে ওঠে। আহমিকা শেখ আয়াতকে দেখে বলে, আয়াত না, দেখতো কে এলো। আয়াত গিয়ে দরজা খুলে কতগুলো মুখ দেখতে পায়। রুবায়েত ভাই দাঁড়িয়ে, আহানকে সে দেখেছে, কিন্তু বাকি দুটো অপরিচিত মুখ। আয়াত চিনল না, সামনে থেকে সরে গিয়ে বলল, ভিতরে আসুন। সবাই ভিতরে এসে ড্রয়িং রুমে এসে বসে পড়ে। আয়াত কিচেনে চলে যায়। অনুভব সবাই গিয়ে বসতেই সিফাত বলে, কেমন আছিস ব্রো? দেশে ফিরছিস একটাবার বললি না? তৌফিক আহানের দিকে তাকিয়ে বলল, শালা তুইও তো বললি না, দুটো তোরা এক জাতের। আহান কিছু বলবে তার আগে অনুভব বলল, ফালতু কথা বাদ দে, তোরা এই সময় এখানে কেন? সিফাত মুখে হাত দিয়ে বলল, উরিম্মা বলে কি, কেন আসা যাবে না? তুই হয়তো ভুলে গেছিস, 4 বছর আগে এখানে আমাদের যাওয়া আসা ছিল। রুবায়েত তাদের কথা শুনে শুধু হাসলো। এরা পারেও বটে। অনুভব রুবায়েতকে বলল, তুইও ওদের সাথে? তুই হয়তো ভুলে যাচ্ছিস, তুই আমি সবাই ক্লাসমেট ছিলাম। হ্যাঁ, তুই আমার থেকে 6 মাসে বড়, তাই বলে কি বন্ধু বাদ দেবো নাকি? সিফাত তৌফিক আমায় স্মরণ করলো, আমি ছুটে এলাম, সাথে আহানকে বেঁধে আনলাম। আহান তো আবার তোর ডান হাত।
বলা চলে। অনুভব ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে, সব কয়টা যে বিচ্ছু এখন আছে সে জানে। আহমিকা শেখ নাস্তা নিয়ে তাদের সামনে নিলে সিফাত বলল, আন্টি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা, তোমরা তো এই আন্টিকে ভুলে গেছো একেবারে। কি যে বলেন আন্টি, আচ্ছা আপনাকে চালাতে রোজ আসবো। আহমিকা শেখ হাসলো, তারপর কিচেনে চলে যায়। আয়াত কিচেন থেকে বের হয়ে নিজের ঘরের দিকে চলে যায়। তৌফিক দেখে অনুভবকে বলল, তোর বোন এত বড় হয়ে গেছে অনু? তৌফিকের কথা শুনে অনুভব চোখ ছোটো করে তাকায়। রুবায়েতের ইচ্ছা করছে পেট চেপে হাসতে, তবে এই মুহূর্তে হাসলেও তারই গর্দা যাবে, তাই এই চুপ করে আছে। তৌফিক এখনো জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। অনুভব তৌফিকের দিকে তাকিয়ে বলল, সে আমার বোন নয়, আমার কাজিন। সিফাত বলল, ওই একই হলো, কাজিন মানে বোন। অনুভবের এই মুহূর্তে রাগে জল শক্ত হয়ে যায়, মাথা নিচু করে হাত মুষ্টিবদ্ধ করে নেয়। আহান হয়তো বুঝলো অবস্থা খারাপের দিকে যাচ্ছে, তাই সিফাত আর তৌফিককে বলল, এখন চল আমরা যাই। সিফাত বলে, এখনই কেন? কোথায় তো হলো না, কথা পরে বলা যাবে, এখন চল। আহান দুইজনকে এক প্রকার টেনে তাদের নিয়ে চলে যায়। ওরা যেতে রুবায়েত নিজেকে আটকাতে পারে না, পেট চেপে হেসে ফেলে। হাসতে হাসতে বলে, বউ কিনা হয়ে গেল বোন? রুবায়েত হেসে বলে, বউ কিনা বোন হয়ে গেল? কথাটা অনুভবের কর্ণকুতর হতে লাল চোখে তাকায় তার দিকে। রুবায়েত অনুভবের দিকে তাকিয়ে মেকি হাসি দেয়। অনুভবের দৃষ্টি তাকে কাঁচা চিবিয়ে খাওয়ার মতো। রুবায়েত সোফা থেকে উঠতে উঠতে আহমিকা শেখকে খাট ছেড়ে ডাক দেয়, মামি মামি বলে সে দৌড়ে দেয় আহমিকা শেখের ঘরের দিকে। অনুভব ঠায় বসে নিজের রাগ নিবারণ করার চেষ্টা করে, কিন্তু সে পারল না বোধ হয়। আচমকা উঠে দাঁড়ায়, সিঁড়ির দিকে গটগট পায়ে উঠে যায়। আয়াতের ঘরের সামনে নক না করে দরজা ঠেলে ভিতরে ঢুকে পড়ে। আয়াত তখন লম্বা চুল চিরুনি চালাচ্ছিল। অনুভব পিছন থেকে আয়াতকে দেখে নেয়। লম্বা চুলগুলো ফ্যানের বাতাসে এলোমেলো হয়ে যাচ্ছে। অনুভব দমকা হাওয়ায় থমকে যায়। আয়াত ড্রেসিং টেবিলে অনুভবের প্রতিচ্ছবি স্পষ্ট দেখতে পেয়ে চোখ বড় বড় করে নেয়। আয়াত পিছন ফিরে অনুভবকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে। অনুভবের ধ্যান আয়াতের দিকে তখনও। আয়াতকে কাঁচুমুচু অবস্থায় দেখে ধ্যান থেকে বেরিয়ে আসে। অনুভবের মাথায় যেন আগুন জ্বলে উঠল। রাগে অন্ধ হয়ে সে আয়াতের কাছে গিয়ে দাঁড়ালো। হঠাৎই তার বাহু চেপে ধরে শক্ত করে, গলায় ভারী কণ্ঠস্বর, খুব বড় হয়ে গেছিস তুই, তাই না? আয়াত যন্ত্রণায় কেঁপে উঠল। বাহুতে অনুভবের চেপে ধরায় হাত যেন হাড় পর্যন্ত পৌঁছে গেল। ঠোঁট কামড়ে ব্যথা সহ্য করার চেষ্টা করলো সে, চোখে জল, মুখে কষ্টের ছাপ। অনুভব থামলো না, আবার গর্জে উঠল, মানুষের সামনে যাস যাতে তোকে দেখে বলে, আহ কত বড় মেয়ে, তাই না? আয়াতকে চুপ করে থাকতে দেখে বলল, কি হলো, কিছু বলছিস না কেন? চুপ করে আছিস কেন? উত্তর দে স্টুপিড, না হলে থাপড়ে দাঁত ফালাবো। রাগে কাঁপতে কাঁপতে বলল সে। আয়াতের চোখের কার্নির বেয়ে গড়িয়ে পড়ল জল, চোখের ব্যথা স্পষ্টই ছাপ। কাপা কণ্ঠে বলল, ছাড়ুন, লাগছে আমার। সে যেন দাঁতে দাঁত চেপে বলল, লাগার জন্যই ধরেছি আমি, খুব বড় হয়ে গেছিস জানি। এইবার আয়াতের গলা কঠোরতা ফিরে এলো। ছাড়ুন বলছি। আমায় আঘাত করছেন কেন? কি করেছি আমি? আপনার সামনে তো যায়নি, তাহলে ও কারণে একটা মেয়ের রুমে পারমিশন ছাড়া ঢুকে এভাবে অসভ্যতা করছেন কেন? এক মুহূর্ত থেমে চোখে দৃঢ়তা এনে বলল, আমিও কিন্তু এই শেখ পরিবারের মেয়ে, আপনারই চাচাতো বোন আমি। আয়াতের কথায় যেন আগুনে ঘি ঢালার মতো। অনুভব আয়াতের গলা চেপে ধরে বলল, গলা বেড়ে গেছে তাই না? খুব কথা জোর হয়ে গেছে দেখছি। এই অনুভবের সামনে দাঁড়িয়ে উঁচু গলায় কথা বলিস? গলা টেনে ছিঁড়ে ফেলবে একদম। আর আমি অসভ্যতামিতে করছি তাই না? আমি অসভ্যতামর করলে নিজেকে সামলাতে পারবি তুই? অনুভবের কথায় হিংস্রতা যেন, চোখগুলো অসম্ভব লাল বর্ণ। আয়াতের যেন দম বন্ধ হওয়ার উপক্রম, শ্বাস আটকে যাচ্ছে যেন। অনুভব আয়াতের গলা ছেড়ে দেয়, আর কিছু না বলে আয়াতকে ধাক্কা দিয়ে রুম থেকে বের হয়ে যায়। আয়াত হঠাৎ ধাক্কা সামলাতে না পেরে খাটের কোনায় সজোরে গিয়ে পড়ে গেল। কোনোইতে প্রচণ্ড আঘাত পেয়ে কষ্টে আহ করে উঠল সে। মনে হলো যেন পুরো হাতটাই অবশ হয়ে গেছে। চোখে মুখে যন্ত্রণার ছাপ স্পষ্ট, ব্যথায় মুখটা কুঁচকে উঠেছে। কোনোই চেপে ধরে ফ্লোরে বসে পড়ল আয়াত, চোখ দুটো বেয়ে নীরব জল গড়িয়ে পড়ছে। সে জানেও না কখন চোখে ভিজে গেছে। ব্যথায় তীব্রতায় ঠোঁট কামড়ে ধরে নিঃশব্দে কাঁপছে আয়াত, যেন শব্দ না করলেও কষ্টটাও কমে যাবে। আহানের সঙ্গে দেখা করে বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা নেমে এসেছে। গেটের কাছে পৌঁছে দেখতে পায় তার মামি দাঁড়িয়ে আছে, চোখ ঝলমলে ওঠার রাগ নিয়ে। ফারহা বুক কেঁপে ওঠে, আর ভয় আর আশঙ্কা। সেদিন নবীনবরণ অনুষ্ঠান থেকে ফিরতে রাত হয়ে গিয়েছিল, সেই কারণে মামি জানোই তাই শুনিয়েছিল তাকে। রেহাই পায়নি মামি থেকে, একটি চোর বসিয়েছিল ঠিক গালে। মামা সাজেদ মিয়া কিছু বলেনি, কেবল করুণ চোখে তাকিয়েছিল ফারহার দিকে। আর তারই বা বলার কি সাধ্য? এক দুর্ঘটনায় একটি পা হারিয়েছে, আজ প্রায় কর্মহীন। সংসারে অভাব লেগেই থাকে, দিন এনে দিন খায় তাদের পরিবার। শ্বশুরবাড়ি থেকে সামান্য সহায়তা আসে, তাই দিয়ে কোনো রকমে টেনে নিয়ে যাচ্ছে সংসারের ভার। ফারহার মামি মাইমুনা তাকে টেনে হিসড়ে বলল, পান্দির বাচ্চা, কোন নাগরের সাথে ঘুরতে বেড়াচ্ছিলি যে এত দেরি করে ফিরলি? কইছিলাম তো কাজ আছে। বাড়ির সব কাজ কে করবে, তোর মরা মা? তার কণ্ঠের কটাক্ষ, ঘৃণা আর বিষ মিশেছিল। তোর বাপ মা তো মরে বেঁচে গেছে, আর জ্বালানি রইল আমার কপালে।
মামির কথায় ফারহার বুকটা ফেটে গেল। মরা বাপ মায়ের প্রতি এমন অবমাননা সে কিছুতেই সহ্য করতে পারল না। চোখের কোণে জল জমে উঠল, কিন্তু সে নিজেকে সংবরণ করে মামির পা ধরে মিনমিন সুরে বলল, আমার যা খুশি বলো মামি, কিন্তু বাবা মাকে নিয়ে কিছু বলো না দয়া করে, আমি সব কাজ করে দেব। কোনো কথা না বাড়িয়ে সে ব্যাগটা এক পাশে রেখে কাজে লেগে যায়। ঘর মোছা, বাসন মাজা, ভিজা কতগুলো কাপড় সব পরিষ্কার করে মেলে দেয়। সব কাজ শেষ হতে রাত 8টা পেরিয়ে যায়। ক্লান্তিতে তার চোখ মুখ বুজে আসে, শরীর ভার হয়ে আসে। অবশেষে সে নিজের ছোটো ঘরে এসে কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। কল ছেড়ে দেয়, জলের শব্দ যেন কান্নায় আওয়াজ চাপা পড়ে যায়। তবু সে কাঁদে, অবিরণ কাঁদে, আর বুক ভেঙে প্রশ্ন করে, তোমরা কেন রেখে গেলে আমায় বাবা মা? আমায় নিয়ে গেলে না কেন? একা ফেলে দিলে কেন এই নির্মম পৃথিবীতে? ফারহা ওয়াশরুম থেকে বের হয়ে এসে অবাক হয়ে দেখে তার ঘরে বিছানায় বসে আছে ছোট মুহরা, তার 8 বছরের মামাতো বোন। ভুকুসকে এগিয়ে গিয়ে বলল, তুই এখানে কেন মুহু? মুহুয়া ধীরে মুখ তুলে তাকিয়ে বলে, মা তোমায় অনেক কষ্ট দেয় তাই না ফারহা আপু? শিশুর কণ্ঠে সেই নিষ্পাপ প্রশ্নে ফারহার বুকের ভেতরটা হু হু করে ওঠে। চোখের কোণে এক ফোঁটা জল জমে, কিন্তু নিজেকে সামনে নিয়ে মুচকে হেসেই বলে, না রে, এমন কিছু না, গুরুজনেরা যা করে সবই তো আমাদের ভালোর জন্যই করছে, বুঝলি? মুহুয়া কিছু না বলে চুপ করে থাকে, আর ফারহা মনে বাঁচতে থাকে ছোট বোনের সেই সরল কথাগুলো, যেন নিজেকে না বলা কষ্টগুলো কেউ পড়ে ফেলেছে নিঃশব্দে। চলবে গাইস, পরবর্তী পার্টও এই চ্যানেল আপলোড করা আছে, সবাই দেখে নিন। ধন্যবাদ সবাইকে।